যদি দেখা যায় এই যে ইসলাম, খ্রিস্টিয়ানিটি, মার্ক্সবাদ, এগুলো সবই বাইরে থেকে এসছে। এগুলো কোনোটা আমাদের দেশের নয়। এবং এগুলো কেন 10 লক্ষ জনগণে একটি নগর এরকম মানে একটা ডিমার্কেশন করা হয়। শহরের ক্ষেত্রে নগর, গ্রামের ক্ষেত্রে খণ্ড। তার ওপরে হচ্ছে বেশ কয়েকটি নগর নিয়ে হচ্ছে শহরে হচ্ছে ভাগ। সংগঠনটার পুরো নাম হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং আমরা হলাম এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক এবং গো মাংস ভক্ষণের চরমতম বিরোধী। আমরা স্বয়ংসেবকরাও বিরোধী, এবং গো হত্যা এবং গো মাংস ভক্ষণের বিরোধ আমাদের শাস্ত্রও করেছে। নারায়ণের পুরাণ মন্ত্রেও রয়েছে, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালে দুর্গাপুজোর বিজয়া দশমী তিথিতে। প্রতিষ্ঠা করেছিলেন পরম পূজনীয় আদ্য সরসঙ্ঘ চালক শ্রী। উপাসনা পদ্ধতি, খান পান, রীতি রেওয়াজ নিয়ে নিজেদের মধ্যে এত ভেদাভেদ যে আমরা কোনো ব্যাপারে আমরা এক হতে পারি না। বলা হয় 4টে হিন্দু তখনই এক জায়গায় আসে যখন পঞ্চম হিন্দু কাঁধের উপরে থাকে। তো এই বর্তমান রাজনীতিতে দাঁড়িয়ে আরএসএস বা বিজেপি দুজন একে অপরের পরিপূরক, এটা চারিদিকেই পরিচর্চিত। সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। নমস্কার, আমি রনিত। ইতিকথার আসর চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজকের এপিসোডটা একটু অন্যরকম। আজ আমার সাথে রয়েছেন আরএসএসের একজন কর্মী। যদিও আমি ওনাকে যখন জিজ্ঞেস করেছিলাম আপনি কোন পদে আছেন, উনি একটাই কথা বলেছিলেন, এটা বুঝতে গেলে আরএসএসটাকে জানতে হবে। তাই আমি সরাসরি চঞ্চলদার কাছে চলে আসবো। নমস্কার। নমস্কার। আরএসএসটা কি আমাকে আজকে পুরোটা বলবে। সবার আগে বলি, আমাদের সংগঠনটার পুরো নাম হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং আমরা হলাম এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। এবং স্বয়ংসেবক থাকার পাশাপাশি আমরা কেউ আছি যারা দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা, মানে কোনো না কোনো দায়িত্ব নিয়ে কার্যকর্তা হিসেবে সংঘ কাজের সঙ্গে যুক্ত থেকে সমাজে কাজ করছি। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি কোনো ধর্মীয় সংগঠনও নয়, এটা হচ্ছে একটা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালে দুর্গাপুজোর বিজয়া দশমী তিথিতে। প্রতিষ্ঠা করেছিলেন পরম পূজনীয় আদ্য সরসঙ্ঘ চালক শ্রী ডক্টর কেশব রাও বলিরাম রাও হেডগেওয়ার। আগেই বলে রাখি, ডাক্তারজি নাগপুরে সংঘ প্রতিষ্ঠা করার আগে একটা ইতিহাস আছে। যেমন তিনি প্রথম জীবনে যখন ছাত্র ছিলেন, ছাত্র অবস্থা থেকেই তিনি, তার মধ্যে দেশপ্রেম ছিল, দেশভক্তি ছিল, নিজের স্বজাতি স্বধর্মের মানুষের প্রতি তার একটা দায়িত্ব ছিল, এবং রাষ্ট্রের প্রতি তার একটা বিরাট মানে ভালোবাসা ছিল, এবং রাষ্ট্রচিন্তা তার মধ্যে শৈশবকাল থেকেই ছিল। তো তিনি এরপর অনেক ঘটনা আছে যেগুলো বলতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তিনি স্কুল পাস করলেন, তারপরে তিনি কলকাতায় এলেন, এসে এখানে মেডিকেল কলেজে ভর্তি হলেন, এবং কলকাতা থেকেই উনি 6 বছর থেকে ডাক্তারি পাস করেছিলেন। এবং কলকাতায় থাকাকালীন এখানে অনুশীলন সমিতি এবং যুগান্তর, যে দুটি বাংলার বিখ্যাত দুই বিপ্লবীদের সংগঠন, সেই সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এবং বিখ্যাত বাঙালি বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, যার লেখা একটা বিখ্যাত বই আছে জেলে 30 বছর, তার সঙ্গে ডাক্তারজির খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়াও অনেক বিপ্লবীদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। তিনি এখানে থাকতে অনেক সেবামূলক কাজও করেছেন। অনেক বন্যা পরিস্থিতিতে মানুষের সেবার জন্য ছুটে গেছেন, সেখানে পরিষেবা দিয়েছেন। তারপরে তিনি ডাক্তারি পাশ করার পর ভালো চাকরি পেয়েও তিনি করেননি, তিনি নাগপুরে ফিরে গেছেন। প্রথমে তিনি কংগ্রেসের সঙ্গে যোগদান করলেন, করে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। করতে গিয়ে প্রথমে তিনি জেলে গেছেন, প্রায় 1 বছর জেল খেটেছেন। তারপরে তিনি যে জিনিসটা নিয়ে ভাবলেন, মূল ভাবনাটা যেটা, তিনি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছিলেন 2 বাঙালি মনীষীর দ্বারাই। একজন হলেন স্বামী বিবেকানন্দ, আর একজন হলেন ঋষি অরবিন্দ।
তার মূল যে ভাবনাটা যেটা তিনি লক্ষ্য করলেন, যেটা বিপ্লবী থাকা অবস্থাতেও এবং কংগ্রেসের নেতা হিসেবে কাজ করেও সব কিছু করে তিনি যেটা লক্ষ্য করলেন, সেটা হলো যে আমাদের দেশ, যে দেশটার মধ্যে বিদ্যা, সম্পদ, সামর্থ্য সব কিছু ছিল, আমাদের দেশে বিদ্বান ব্যক্তিরা ছিল, বিদ্যার প্রাণ কেন্দ্র ছিল আমাদের দেশ। এখানে সম্পদে এত প্রাচুর্য ছিল যে এই ভারতবর্ষকে বিদেশিরা সোনার পাখি বলতো। এখানে ব্যবসা বাণিজ্যে বিরাট উন্নত ছিল, সমস্ত দিক দিয়ে ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ ছিল। ভারতে যখন বেদ রচনা হয় তখন বাকি পৃথিবীর মানুষরা বনে ঘুরে বেড়াতো, তখন ভারত বেদ রচনা করেছে। তা এত জ্ঞান বিদ্যা থাকা সত্ত্বেও, এত সম্পদ, এত অর্থ, এত পরাক্রমশালী ব্যক্তি, বড় বড় যোদ্ধা থাকা সত্ত্বেও কেন আমরা বারবার পরাধীন হলাম? কেন বারবার আমাদের পরাধীনতার শিকলে আবদ্ধ হতে হতো? তো সেই কারণটা যখন তিনি চিন্তা ভাবনা করলেন, দেখলেন যে আমাদের সমাজে সবচেয়ে বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে একতার অভাব। আমাদের মধ্যে ভাষা, প্রান্ত, উপাসনা পদ্ধতি, খান পান, রীতি রেওয়াজ নিয়ে নিজেদের মধ্যে এত ভেদাভেদ যে আমরা কোনো ব্যাপারে আমরা এক হতে পারি না। বলা হয় 4টে হিন্দু তখনই এক জায়গায় আসে যখন পঞ্চম হিন্দু কাঁধের ওপরে থাকে। তো এই যে আমাদের সমাজের মধ্যে এই যে একতার অভাব, এই যে সঙ্ঘবদ্ধতার অভাব, যার ফলে কি হয়েছে, যখন বৈদেশিকেরা আক্রমণ করেছে, কোনো একটা রাজাকে আক্রমণ করলো, তখন দেখা গেল যে বাদবাকি রাজারা তারা ভাবছে যে ওকে আক্রমণ করেছে, আমার ওর মধ্যে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই, যাকে আক্রমণ করেছে সে বুঝবে। এইভাবে সে যখন পরাজিত হয়ে গেল, তার রাজ্য দখল হয়ে গেল, তখন আরেকজন রাজাকে আক্রমণ করলো। তো কখনো দেখা গেছে যে সংঘবদ্ধভাবে এই মানসিকতা নিয়ে কেউ বিদেশি আক্রমণ প্রতিহত করেনি, যে না এটা আমার দেশ, দেশের ক্ষেত্রে আমরা সব এক। আমাদের নিজেদের মধ্যে কোনো মতপার্থক্য থাকতে পারে, সেটা আমাদের ইন্টারনাল ব্যাপার, কিন্তু কোনো বিদেশি শক্তিকে আমরা এখানে প্রবেশ করতে দেবো না। এই মনোভাব যদি থাকতো তাহলে আমরা পরাধীন হতাম না। আর এই পরাধীন হওয়ার ফলে কি হয়েছে, বৈদেশিক যে সমস্ত মতাদর্শগুলো সেইগুলো আমাদের দেশে প্রবেশ করেছে, এবং যেগুলো প্রবেশ করার ফলে কি হয়েছে, আমাদের সমাজ কলুষিত হয়েছে। আজকে এই যে আমরা দেখছি আমাদের সমাজের মধ্যে এত মুসলমান, এত খ্রিস্টান, এত কমিউনিস্ট, আজকে যদি দেখা যায় এই যে ইসলাম, খ্রিস্টিয়ানিটি, মার্ক্সবাদ, এগুলো সবই বাইরে থেকে এসছে, এগুলো কোনোটা আমাদের দেশের নয়। এবং এগুলো শুরুটা তাহলে কিভাবে? হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসগুলো, এইগুলো ফলে কি হয়েছে, এই বৈদেশিক মতাদর্শগুলো আসাতে আমাদের সমাজেরও অনেক অবক্ষয় হয়েছে। সমাজের মধ্যে এমন অনেক কুপ্রথা, কুনীতি শুরু হয়েছে, যেগুলো মূলত বৈদেশিক আক্রমণের ফলেই। এই যেমন ধরো, আমাদের সমাজে একটা সময় ছিল বাল্য বিবাহ, এটাও শুরু হয়েছিল সেই কারণেই। হ্যাঁ, তারপরে এই যে সতীদাহ, তারপরে এই সমস্ত আরো যে সমস্ত নানান রকম এই যে জাত পাত, ছুঁত অছুত, এই সমস্তগুলো ভেদভাবগুলো শুরু হয়েছে। ওই যদি ধরা যায় যে সতীদাহ প্রথা, তারপরে বাল্য বিবাহ, এগুলো তো তৎকালীন যারা হিন্দু পণ্ডিত ছিলেন তারাই তো এগুলো। না, এগুলো একটা ব্যাপার আছে। সেই সময় সমাজে এমন অনেক বিষয় হতো, যেমন দেখা যেত যখন মুসলিম শাসকদের হাতে গোটা দেশটা পড়ে গেল, সেই সময় এমন হতো যে হিন্দু মেয়েদেরকে লুট করে নিয়ে যাওয়া হতো। আগে আমরা অনেকেই জানি, আগে আমাদের বিবাহ হতো দিনের বেলায়, রাতে কিন্তু বিবাহ হতো না। এই যে রাতে বিবাহ হওয়াটা শুরু হলো, এটা কিন্তু ঐতিহাসিক কারণে হয়েছে। কেন হয়েছে, যখন দেখা গেল দিনের বেলা এরকম ঘটনা ঘটছে, তখন আমাদের সমাজপতিরা ঠিক করলো তাহলে ঠিক আছে, আমরা রাতের অন্ধকারে লুকিয়ে বিয়ে দিয়ে দেবো। তখনই রাতে বিয়ে দেওয়া শুরু হলো। তারপরে দেখা গেল যে যুবতী অবস্থায় মেয়েকে, তখন তো দূরে দূরে বিয়ে হতো, বিয়ে করতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় দেখা গেল পথে এরকম ঘটনা ঘটতো। তখন তারা ঠিক করলো তাহলে একটা কাজ করব, শিশু অবস্থাতেই আমরা যখন 5 বছর বয়সের আগেই আমরা বাচ্চা যখন থাকবে তখনই তাকে বিয়ে দিয়ে দেবো, সে শ্বশুর বাড়ি চলে যাবে, তাহলে আর কোনো চিন্তা ভাবনা থাকবে না। এই থেকে জিনিসগুলো হলো। আজকে যদি সতীদাহর কথাও বলা হয়, আজকে প্রথমেই আমি বলে দিই, একটা খুব ভুল চিন্তা মানুষের মধ্যে রয়েছে যে সতীদাহ প্রথা আমাদের সমাজে একটা প্রথা ছিল, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, এটা সঠিক নয়, এটা প্রথা নয়। সতীদাহ প্রথাটা যদি প্রথাই হতো তাহলে তো গোটা সমাজে সবাই তো সতী হতেন, তা তো নয়। খোদ রামমোহন রায়ের মা তিনি বিধবা ছিলেন, তিনি তো সতী হননি। লাহিড়ী মহাশয়ের স্ত্রী কাশীমণি দেবী তিনিও বিধবা ছিলেন, তিনিও সতী হননি। যদি এশিয়াটিক সোসাইটির রিপোর্ট দেখা হয় তাহলে দেখা যাবে যে 0.25% মহিলাই সতী হয়েছেন। অর্থাৎ এটা কিন্তু প্রথা হিসেবে যেভাবে অপপ্রচার হয়েছে সেটা কিন্তু সঠিক নয়, এটা ঐতিহাসিকভাবে ভুল।
আমাদের মধ্যে সতীদাহ প্রথা হিসেবে প্রথা ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে অনেক মহিলারা স্বামী মারা গেলে সহমৃতা হতেন স্বেচ্ছায়, কিন্তু সেটা পরবর্তীকালে রাজা রামমোহন রায় মামলা করেন এবং সেটা ইংরেজের সহায়তায় সেটা একটা আইন করে রদ করে দেওয়া হয়। কিন্তু আমাদের সমাজে যেটা বলা হয়, বহু ক্ষেত্রে তো এরকম দেখাও গেছে যে স্বামী মারা গেছেন, তার সাথে সাথে স্ত্রীকে জোর জবরদস্তি। না, এটা দেখুন, এটা কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু ঘটে থাকতে পারে, কিন্তু এটা খারাপ, এটা হয়ে থাকলে খারাপ ঘটনা। কিন্তু প্রথা যদি হবে তাহলে তো সব ঘরে ঘরে হওয়ার কথা, কিন্তু তা কিন্তু হয়নি। লিমিটেড কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। এইগুলো মূলত কি আছে, এগুলো মূলত আমাদের সমাজটাকে অপমান করার জন্য এবং সব কিছু আমাদের ধর্ম সংস্কারটাকে ভুল মিথ্যা প্রমাণ করার জন্য এই সতী কাস্ট এইগুলোকে বারবার করে তুলে ধরা হয়। এই যে বর্ণাশ্রমটা এটা শ্রদ্ধাপূর্বক পালন করার ব্যাপার আছে, কিন্তু তার মানে এই না যে একে ছুঁলে আমায় চান করতে হবে, তা কিন্তু নয়। ছুঁত অছুতটাকে আমরা কেউ সমর্থন করি না, আমাদের সমাজে এটা ছিল না। এটাও কিন্তু ওই রকমভাবে ঐতিহাসিক কারণেই হয়েছে। তো যাই হোক, এবার কথা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যখন তৈরি করা হয় তখন ডাক্তারজির এটাই কথা ছিল যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে সংঘবদ্ধ করা, সমাজকে সংগঠিত করা এবং সমাজের মধ্যে যত রকম ভেদাভেদ আছে এই ভেদাভেদটাকে মিটিয়ে ফেলা এবং আমাদের পরস্পরের প্রতি যেন একটা শ্রদ্ধা তৈরি হয়, পরস্পরের মধ্যে যেন একটা সংঘবদ্ধতা তৈরি হয়, এই জিনিসটাকে আনা। এটা কি ধর্ম নির্বিশেষে? হ্যাঁ, সব নির্বিশেষে। এখানে দেখো, ধর্ম যদি বলতে হয়, ধর্মটা কি আগে জানতে হবে। ধর্মটা হচ্ছে, ধর্ম শব্দটা এসেছে ধৃ ধাতু থেকে, অর্থাৎ যা ধারণ করে। ধর্ম আর রিলিজিয়ান দুটো আলাদা, দুটো এক নয়। আমি কিভাবে পুজো করব, কিভাবে উপাসনা করব, সেটা হচ্ছে রিলিজিয়ান। ধর্ম কি? ধর্ম সম্বন্ধে মনুস্মৃতিতে একটা অসাধারণ শ্লোক আছে, ধ্রুতিশ্ববাদমোস্তেয়ম শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম। অর্থাৎ ধর্মের 10টি লক্ষণ আছে। এই লক্ষণগুলি যার মধ্যে আছে তিনি ধার্মিক। ধার্মিক মানে কি? মানে ধর্মটা হচ্ছে আচরণের জিনিস, অর্থাৎ সত্য কথা বলা, চুরি না করা, হ্যাঁ, বাইরে অন্তরে বাইরে শুদ্ধতা পবিত্রতা রক্ষা করা, হ্যাঁ, সুচিতা, এবং মানে বেদেও আছে, সর্বত্র রয়েছে। আজকে ভগবান শ্রী রামচন্দ্রকে আমরা যে মর্যাদা পুরুষোত্তম বলি, কেন বলি? তিনি কি কোনো জায়গায় প্রচুর ঘন্টার পর ঘন্টা পুজো করেছেন? নাকি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কোনো জায়গায় 700টা শ্লোকের মধ্যে অষ্টাদশ অধ্যায় কোথাও তিনি বলছেন যে ঘন্টার পর ঘন্টা করে পুজো করে যাও? সেখানে ধর্ম আচরণের কথা বলা হয়েছে। আমার মনোভাব কিরকম হবে, আমার কোন ক্ষেত্রে আমার কর্তব্য কি হবে। ভগবান শ্রী রামচন্দ্র তিনি সর্বক্ষেত্রে তার মর্যাদা রক্ষা করে দেখিয়ে গেছেন, যে পিতার প্রতি পুত্রের যে কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, প্রজাদের প্রতি রাজার কর্তব্য, বন্ধুর প্রতি বন্ধুর যে কর্তব্য, ভ্রাতা হিসেবে ভ্রাতাদের প্রতি কর্তব্য, প্রভু হিসেবে সেবকের প্রতি কর্তব্য, শিষ্য হিসেবে গুরুর প্রতি কর্তব্য। এই যে কর্তব্যের পালন সর্বক্ষেত্রে নিষ্কামভাবে নিঃস্বার্থভাবে যে নিজের কর্তব্যের যে পালন, সেই কর্তব্যের পালনটাই হচ্ছে মূল ধর্ম। বাদ বাকি যেগুলো উপাসনা সেগুলো আপনি করতেও পারেন, আপনি নাও করতে পারেন, কিন্তু মূল ধর্ম হচ্ছে আচরণ। অর্থাৎ নিঃস্বার্থভাবে আমরা যে আচরণ করি, সেই কর্তব্য কর্মের পালন করি, সেটাই হচ্ছে ধর্ম। যেমন একটি শ্লোক আছে, প্রাতঃ প্রভৃতি সায়ন্যম সায়ন্নাৎ প্রাতরং ততঃ যৎ করোমি জগন্মাতঃ তদস্তু তব পূজনম। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি যা কিছু করি না কেন, হে জগন্মাতা, তা যেন তোমার পূজা হয়ে যায়। এই যে আমরা ঘরের জন্য যে বাজার করছি, রেশন তুলছি, জল তুলছি, এই যে বাচ্চাকে স্কুলে দিয়ে যাচ্ছি, এগুলো কি করছি? আমরা সংসার ধর্মের পালন করছি। কাজে যাচ্ছি, চাকরি করছি, ব্যবসা করছি, এটা কি? এটাও সংসার ধর্মের পালনের জন্য আমরা অর্থ উপার্জন করছি। ধর্ম এটাই, আর কিছু না। এবার আমি কতক্ষণ পুজো করলাম, জপ করলাম, কি ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, এটা উপাসনা, সেটা আলাদা হতে পারে। কিন্তু মানুষের যে মনুষ্য ধর্ম, গোটা বিশ্বের মানুষের এক। এই যে ইসলাম, খ্রিস্টানিটি, বুদ্ধিজম, যাই বলুন না কেন, শিখিজম, জৈনিজম, এগুলো সব এক একটা সম্প্রদায়, কিন্তু মানুষের যে মনুষ্য ধর্ম সেটা গোটা বিশ্বের মানুষের এক, সেটা কখনো আলাদা নয়। একটা মানুষের প্রতি, একটা সমাজের প্রতি, একটা রাষ্ট্রের প্রতি আমার যে কর্তব্য, সেটা আমারও যা
আর 5টা অন্যান্য সম্প্রদায়ের মানুষেরও তাই, তার মধ্যে কোনো পার্থক্য নেই। জলের যেমন একটা ধর্ম আছে, সে দ্রবীভূত করে, আগুনের একটা যেমন ধর্ম আছে সে দগ্ধ করে, বায়ুর একটা ধর্ম আছে সে শুষ্ক করে, তেমনি মানুষেরও এটা ধর্ম, এটা হলো মনুষ্য ধর্ম। আজকে মানুষ আর একটা পশুর মধ্যে পার্থক্য কি? আহার নিদ্রা মৈথুন সে তো পশুও করে, মানুষও করছে, কিন্তু পশু যে সে হচ্ছে স্বভাব সিদ্ধ, কিন্তু মানুষ সে স্বভাব সিদ্ধ নয়। তার মধ্যে মান আছে, হুঁশ আছে, তাই সে মানুষ। সে কি করে? সে ধর্মাচরণ করে, সে ধর্মের পথে জীবনযাপন করে, তাই সে মানুষ। এইটাই হলো বিষয়। তো ডাক্তারজি যেটা আছে, ডাক্তারজি সংঘ প্রতিষ্ঠা করলেন। প্রথমত হচ্ছে সংঘের যারা স্বয়ংসেবক, স্বয়ংসেবক মানে কি? স্বয়ংসেবক মানে হচ্ছে সংস্কারিত ব্যক্তি, অর্থাৎ আমার ভেতরের দুর্গুণকে আমরা স্বয়ংসেবকরা আমরা কি করি? আমরা নিত্য শাখায় যাই। কেন যাই? শাখা, বর্গ, বৈঠক এগুলোই হচ্ছে আরএসএস এর মূল কাজ। এগুলো কেন করে আরএসএস? আরএসএস এগুলো করার মধ্যে যেটা করে সেটা হচ্ছে ব্যক্তি নির্মাণ করে। আরএসএস এর মূল কাজ কি? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মূল কাজ হচ্ছে ব্যক্তি নির্মাণ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে নির্মাণ করা হয়েছিল 1925 সালে, ডাক্তারজির পরিকল্পনা কি ছিল? যে এই সংঘের মাধ্যমে সংঘের যে অভিনব কার্যপদ্ধতি যেটা ডাক্তারজি আমাদেরকে দিয়েছিলেন, তার মধ্যে দিয়ে এখানে আদর্শ ব্যক্তি নির্মাণ হবে, যেটা স্বামী বিবেকানন্দ বলতেন ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং। তো এই রকম আদর্শ ব্যক্তি, আদর্শ চরিত্র নির্মাণ করতে হবে। এই ব্যক্তি নির্মাণের মধ্যে দিয়েই রাষ্ট্র নির্মাণ। এই যে নির্মিত সংস্কারিত ব্যক্তি, এরাই গিয়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠান করবে এবং এই নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য বোধে তারা কাজ করবে। এই রকম ব্যক্তি নির্মাণের মধ্যে দিয়ে রাষ্ট্র নির্মাণ করার উদ্দেশ্যেই কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নির্মাণ হয়েছিল। এবং আজকে প্রায় 100 বছর, এই বছর বিজয়া দশমী হলে আমরা 100 বছর পূর্ণ করব। 100 বর্ষ চলছে সংঘের। এখানে আমরা এই রকম এইটাই আমরা করে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা ব্যক্তি নির্মাণের কাজই করে যাচ্ছি। আমাদের কাজ একটাই, সেটা হচ্ছে শাখা চালানো। এবং শাখার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন শারীরিক কার্যক্রম হয়, বৌদ্ধিক কার্যক্রম হয়। শারীরিক কার্যক্রম বলতে সেখানে আমরা সূর্য নমস্কার করি, আমরা একসঙ্গে যোগাসন করি, ব্যায়াম যোগ করি, আমরা সেখানে দণ্ড করি, নিযুদ্ধ করি, পদবিন্যাস করি, আমরা সেখানে সমতা করি। সমতা মানে যেটাকে প্যারেড বলা হয়, লেফট রাইট, যেটা ওটা আমরা আমাদের সমস্ত আজ্ঞাগুলো সংস্কৃত ভাষায় হয়। এরকম নানান, তারপরে অনেক রকম ভারতীয় খেলা আছে, সেই খেলাগুলো একসঙ্গে খেলি। সেগুলো কি গুরুকুলের থেকেই করতে হয়? সেগুলো না, সেগুলো হচ্ছে আমাদের পাড়ায় পাড়ায় বিভিন্ন স্থানে যেখানে আমাদের শাখা চলে, সেই শাখাগুলোতে এই রকম এই কার্যক্রমগুলো হয়। এছাড়া বৌদ্ধিকে যেমন সমবেত গীত হয়, সুভাষিতম হয়। সুভাষিতম মানে একটা সংস্কৃত শ্লোক পাঠ করা হয়, তার অর্থ বলা হয়। এছাড়া অমৃত বচন আছে, অর্থাৎ মহাপুরুষদের বাণী। এছাড়া বোধ কথা আছে, অর্থাৎ মরাল স্টোরি। এইগুলি রয়েছে। এইগুলো মধ্যে দিয়ে সমস্ত সংস্কারের কাজ হয়। 1 ঘন্টার নিত্য শাখা, তার মধ্যে সংস্কার দেওয়া হয়। এছাড়া আমাদের বিভিন্ন বর্গগুলো হয়, যেমন প্রাথমিক বর্গ, হ্যাঁ, সঙ্গ শিক্ষা বর্গ, কার্যকর্তা বিকাশ বর্গ 1, কার্যকর্তা বিকাশ বর্গ 2। এইসব বর্গগুলো কি হয়? সেখানে থাকতে হয়। সেখানে থেকে, যেমন প্রাথমিক বর্গটা হচ্ছে 7 দিনের, বাকিগুলো হচ্ছে 15 দিন করে। তো এইখানে কি হয়? এইখানে আমাদের যেমন প্রাচীন যে গুরুকুল ব্যবস্থা ছিল, সেখানে যেমন গ্রুপ দিয়ে থেকে শিক্ষা লাভ করা হতো, এখানেও ওই রকম সবাই মিলে একসঙ্গে থেকে সমস্ত শিক্ষা লাভ করা হয়। শারীরিক, বৌদ্ধিক নানান শিক্ষা দেওয়া হয় এবং একসঙ্গে থাকার অনুভব একটা। এই যে আজকে ছুত অছুত এই যে ব্যাপারটা আছে, অনেকে বলে সংঘ ব্রাহ্মণ্যবাদী, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার। আপনারা যে কোনো সংঘের যেখানে বর্গ হয়, যেখানে 15 দিন 21 দিনের যে বর্গগুলো হয়, সেখানে যান, সেখানে দেখবেন ব্রাহ্মণ বাড়ির ছেলেও রয়েছে, সেখানে কায়স্থ বাড়ির ছেলে রয়েছে, সেখানে নমশূদ্র বাড়ির ছেলে রয়েছে, সেখানে যারা মূল নিবাসী আদিবাসী সেই তাদের বাড়ির ছেলেরাও রয়েছে। তারা একসঙ্গে খাচ্ছে, একসঙ্গে শুচ্ছে, একসঙ্গে শারীরিক কার্যক্রম করছে, বৌদ্ধিক কার্যক্রম করছে, পাশাপাশি বসে তারা গল্প করছে। সেখানে কোনো ভেদাভেদ নেই। একবার ওয়ার্ধাতে যখন সংঘের এরকম বর্গ চলছে, সেই সময় গান্ধীজি এসেছিলেন দর্শন করতে। সেই সময় গান্ধীজি এসে প্রত্যেককে জিজ্ঞেস করেছেন, তুমি কে? একজন বলছে সে ব্রাহ্মণ। আর তুমি কে? একজন তার নাম শুনে বুঝতে পারলেন তিনি কায়স্থ। আরেকজনের নাম শুনলেন, তিনি বুঝলেন তিনি একজন দলিত। কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি একসঙ্গেই থাকো? বললো, হ্যাঁ, আমরা একসঙ্গেই থাকি, একসঙ্গেই পাশাপাশি বসে খাই, একসঙ্গেই শুই, একসঙ্গেই খেলাধুলা করি, আমরা একসঙ্গেই থাকি, একসঙ্গেই আমরা এখানে সঙ্গে শিক্ষা লাভ করছি। তো এই যে জিনিসটা, তার কারণ কি? সংঘ কোনো রকম ভেদাভেদ করে না। সমস্ত রকম ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গোটা সমাজকে আজকে একত্রিত করছে। বর্তমান রাজনীতিতে দাঁড়িয়ে যেটা খুব প্রচলিত শব্দ আমরা শুনতে পাই, বিজেপি এবং আরএসএস
সমানভাবে কাজ করছে এবং বলা হচ্ছে বাইরে যারা মানে আন্তর্জাতিক বা ন্যাশনাল যে মিডিয়াগুলো আছে সেখানে এসে অনেকে বলছে যে বাংলাকে দখল করতে গেলে বিজেপি এবং আরএসএস যৌথভাবে কাজ করা প্রয়োজন। এইখানে আমার প্রশ্ন, বিজেপি আর আরএসএস এর মধ্যে যে সম্পর্কটা আছে সেটা কি আদৌ সত্যি, কতটা সত্যি, এবং বিজেপি আরএসএস এর মধ্যে যে হেল্পটা পাচ্ছে, বেশ যে সাহায্যটা আসছে সেটা কি কীভাবে আসছে? প্রথমেই বলে রাখি, প্রথমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্বন্ধে তুমি বলেই দিলাম পুরোটা, যে সংঘ কি করে। সংঘ হচ্ছে একটা ব্যক্তি নির্মাণের সংগঠন। সংঘ শুধু শাখা, বর্গ এবং বৈঠক এইগুলিই করে, এর বাইরে সংঘ কিছু করে না। ভারতীয় জনতা পার্টি, যার প্রতিষ্ঠাতা হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি প্রথমে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। সেটাই 77 সালে জয়প্রকাশ নারায়ণের জনসংঘের সঙ্গে জনতা পার্টির সঙ্গে একত্রিত হয়ে যায়, একীভূত হয়ে গিয়ে জনতা পার্টি হলো। দিয়ে আবার 80 সালে সেটা বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টি করলো। ভারতীয় জনসংঘের সিম্বল ছিল প্রদীপ, জনতা পার্টির সিম্বল ছিল লাঙল কাঁধে কৃষক, আর ভারতীয় জনতা পার্টির সিম্বল হচ্ছে পদ্মফুল, যেটা 1980 সালে তৈরি হয়েছে। এবার কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, একটা রাজনৈতিক দল। তার সম্পূর্ণ আলাদা একটা সাংগঠনিক বডি রয়েছে। তার প্রেসিডেন্ট রয়েছে, একদম সর্বভারতীয় স্তরেও রয়েছে, রাজ্য স্তরেও রয়েছে, জেলা স্তরেও রয়েছে, মণ্ডল স্তরেও রয়েছে। তার সভাপতি রয়েছে, একাধিক সহসভাপতি রয়েছে, সাধারণ সম্পাদক রয়েছে, একাধিক সম্পাদক রয়েছে, ট্রেজারার রয়েছে। তার একটা আলাদা বডি রয়েছে। তাদের কাজ হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে কাজ করা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো সম্পর্ক নেই, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, নেই। কিন্তু ভারতীয়, আমি বলে দিচ্ছি ব্যাপারটা কোথায়। গোলমালটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে আদর্শ, তার সংঘের যে আদর্শ, সেই আদর্শটা কোনো আলাদা কোনো আদর্শ না। আমাদের যে ভারতীয় চিন্তন, আমাদের যে বৈদিক যে দর্শন, ভারতীয় যে দর্শন, সেই দর্শন, সেই ভারতীয় আধ্যাত্মবাদ, তার উপর ভিত্তি করেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আমাদের যে সংঘের যে 6টা উৎসব হয় সারা বছর, প্রথমটা হচ্ছে বর্ষ প্রতিপদ, যেটা হিন্দু নববর্ষ। দ্বিতীয় হচ্ছে হিন্দু সাম্রাজ্য দিনোৎসব, যেটা ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেকের তিথি, অর্থাৎ জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি। তারপরে হচ্ছে গুরু পূর্ণিমা, তারপরে রাখি পূর্ণিমা, তারপরে বিজয়া দশমী, এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে মকর সংক্রান্তি। তো এইগুলো কোনোটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিজস্ব বানানো কোনো তিথি নয়, সমাজেই এগুলো পালিত হয়। সমাজেই যে উৎসবগুলো পালিত হয়, যে উৎসবগুলোতে গোটা হিন্দু সমাজ একত্রিত হয়, সংগঠিত হয়, সেই তিথিগুলোই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার মধ্যে থেকে বাছাই করা 6টা তিথি, সেটাকে সংঘ তিথি উৎসব হিসেবে পালন করে থাকে সারা বছরে। এবার কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সে একটা পার্টি, সে রাজনৈতিক ক্ষেত্রে কাজ করছে, এবং অনেক স্বয়ংসেবক আছে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত থেকেছে, কার্যকর্তা থেকেছে, কেউ কেউ প্রচারক থেকেছে একটা সময়। তারা মনে করেছে তারা রাজনৈতিক ক্ষেত্র গিয়ে কাজ করবে, তারা সংঘ থেকে সম্পূর্ণরূপে দায়িত্বমুক্ত হয়ে গিয়ে তারা রাজনৈতিক ক্ষেত্রে গিয়ে কাজটা করছে। কিন্তু এখানে একটা জিনিস সুস্পষ্টভাবে জানতে হবে, সংঘ বিজেপি দুজনের মধ্যে কিন্তু মানে সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। মিল আছে কোন জায়গায়? আদর্শের মিল আছে। যে আদর্শ নিয়ে আমরা সামাজিক ক্ষেত্রে কাজ করছি, সেই আদর্শকেই পাথেয় করে তারা রাজনৈতিক ক্ষেত্রে তাদের মতন করে কাজ করছেন। কিন্তু আমরা বিজেপির কোনো ব্যাপারে নাক গলাই না, বিজেপির কোনো কাজের মধ্যে আমরা ইন্টারফেয়ার করি না। বিজেপির যেটা কাজ, সেটা বিজেপির যারা ওয়ার্কার্স আছে, লিডার্স যারা আছে, তারা তাদের মতন করে করেন। এর সঙ্গে সংঘের কোনো সম্পর্ক নেই। আজকে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষে 3য় টার্ম চলছে, সরকার চালাচ্ছেন, বিভিন্ন রাজ্যে যে সরকার চালাচ্ছেন সেটা তারা তাদের মতন করে চালাচ্ছেন। সংঘের ভূমিকা শুধু এইটুকু, সংঘ সমাজে কাজ করছে, সমাজকে সংস্কারিত করছে, এবং যেটা আছে সেটা হচ্ছে সমাজের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বাতাবরণ করার সৃষ্টি করছে। আজকে সংঘের দৃষ্টিতে যদি দেখতে হয়, তাহলে আমাদের মধ্যে কে বিজেপি করছে, কে তৃণমূল করছে, কে সিপিএম করছে, এই ভেদাভেদ আমরা করি না। আমরা একটা বিজেপির কার্যকর্তাকে যতটা ভালোবাসি, আমরা তৃণমূল কংগ্রেস, সিপিএম বা আরও যেসব দল আছে, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ডিএমকে, এআইএডিএমকে, শিবসেনা, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, রাষ্ট্রীয় জনতা দল, তেলেগু দেশম পার্টি, সব দলের লোককেই আমরা ভালোবাসি। আমরা সবাইকে ভালোবাসি। আমরা কেন সবাইকে ভালোবাসি? তার কারণ তারাও তো আমাদের সমাজেরই লোক।
আজকে যে লোকটা তৃণমূল কংগ্রেস করছে সে তো আমার সমাজেরই লোক, সে তো আর আমার সমাজের বাইরের নয়। যে লোকটা সিপিএম করছে সেও তো আমার সমাজেরই লোক, সে আমার সংগঠনকে সমর্থন করতে পারে, সে না করতে পারে, কিন্তু সংঘ গোটা সমাজকেই ভালোবাসে, গোটা সমাজের মধ্যেই কাজ করে। যখন আমরা কখনো কোনো বিপর্যয় ঘটে, ভূমিকম্প হোক, কোথাও প্লাবন হোক, যে কোনো জায়গায় ঝড় জল হোক, যে কোনো জায়গায়, যেমন করোনার সময় বিরাট মহামারী ছিল, যে কোনো জায়গায় কোনো বিপর্যয় ঘটলে দেখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভারত সেবাশ্রম সংঘ, এই দুটো সংঘের লোককে সবার আগে দেখতে পাবেন যে সবার আগে এরা ত্রাণ নিয়ে যায়। সেই সময় আমাদের মনোভাব একটাই, সেটা হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়। সেখানে অনেক মুসলমান সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে আমরা সেবা করে থাকি। অনেক বছর আগে কেরালায় একটা ভয়ঙ্কর বন্যা হয়েছিল, সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রায় 85,000 স্বয়ংসেবক সেখানে উদ্ধার কাজে নেমেছিল, সেবা কাজে নেমেছিল। সেখানে স্বয়ংসেবকরা মসজিদে ঢুকে, চার্চে ঢুকে, সিপিএম এর পার্টি অফিসে ঢুকে পর্যন্ত সংস্কার করেছে, মানুষকে উদ্ধার করেছে, জায়গা পরিষ্কার করেছে, মানুষকে ত্রাণ পৌঁছে দিয়েছে। তো ওই জন্য বলছি, আমাদের কাজ হচ্ছে সমাজের কাজ। আমাদের কাজ পার্টিকুলার বিজেপি নিয়ে নয়, সমাজে যে যাই দল করুক, সংগঠন করুক, গোটা এন্টায়ার সোসাইটি নিয়েই আমাদের কাজ। কাজে বিজেপির ক্ষেত্রে আমরা কোনো রকম ইন্টারফেয়ার করি না। তাদের যা রাজনৈতিক কর্মকাণ্ড থাকে সেটা তারা তাদের মতন করে করেন, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার এবার নেক্সট কোশ্চেন, বিজেপি বহু রাজ্যে এখন রয়েছে বর্তমানে। আমরা বহু জায়গায় দেখেছি যে দুর্গাপুজোর ওপর ওদের একটা আক্রমণ হয়েছে। যেমন গত বছর, তার আগের বছর বিহারের একটি দশমীর দিন বাঙালি যুবককে মেরে দেওয়া, তারপর বর্তমানে দিল্লিতে একটা মাছের বাজার যেখানে বাঙালি রয়েছে সেখানে উৎখাত করা, এই ধরনের কার্যকলাপ করছে। যেখানে আরএসএস যে ইতিহাসটা তুমি বললে, দশমীর দিন শুরু হয়েছিল, কোথাও একটা গিয়ে মনে হয় যে এই যে বাঙালিয়ানা সেটা কমে যাচ্ছে আরএসএসের মধ্যে। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পার্টিকুলার কোনো জাতিকে খুব ভালোবাসে আর পার্টিকুলার কোনো জাতিকে খুব ঘৃণা করে, এটা একদম ভুল ধারণা। সংঘের যে কাজ সেটা হচ্ছে এন্টায়ার সমাজকে নিয়ে, সেখানে সব জাতির মানুষই রয়েছে। এবং বাংলায় সংঘের কাজ অনেক পুরনো। বাংলায় বাঙালি জাতির মধ্যে থেকে অনেক পুরনো স্বয়ংসেবক কার্যকর্তা রয়েছে। এটা ঠিক যে বাংলায় সংঘের কাজটা অনেক দেরিতে স্প্রেড করেছে, মানে সেভাবে স্প্রেড করেনি, কিন্তু দেরিতে স্প্রেড করেছে। কিন্তু শুরুটাই কিন্তু বাংলা থেকে। হ্যাঁ, কিন্তু বাংলায় কিন্তু অনেক পুরনো কাজ সঙ্গে, মানে 40-এর দশক থেকে সংঘের কাজ বাংলায় হচ্ছে। আর সংঘের যারা বড় বড় দায়িত্বে রয়েছেন, যেমন এখানেই যারা মহানগর বিভাগ স্তরে যারা দায়িত্বে রয়েছেন, বা প্রান্তে যারা দায়িত্বে রয়েছেন, যারা ক্ষেত্র স্তরে দায়িত্বে রয়েছেন, তারা বেশিরভাগই বাঙালি, সব বাঙালি। এইখানে এই ক্ষেত্র এগুলো বলার আগে একটু আমাকে এক্সপ্লেন করো, একদম টপ থেকে গ্রাউন্ড অবধি কিভাবে সাজানো আছে। এটা যেমন আছে, প্রথমে যেটা আছে শহর অঞ্চলে, প্রথমে হচ্ছে নগর, ঠিক আছে? প্রতি 10 লক্ষ জনগণে একটি নগর, এরকম মানে একটা ডিমার্কেশন করা হয়। শহরের ক্ষেত্রে নগর, গ্রামের ক্ষেত্রে খণ্ড। তার ওপরে হচ্ছে বেশ কয়েকটি নগর নিয়ে হচ্ছে, শহরে হচ্ছে ভাগ, আর গ্রামের ক্ষেত্রে হচ্ছে জেলা। তার ওপরে এরকম কতগুলো ভাগ নিয়ে শহরে হচ্ছে মহানগর, আর গ্রামীণ ক্ষেত্রে হচ্ছে বিভাগ। এবার এরকম অনেকগুলো বিভাগ বা মহানগরকে নিয়ে হচ্ছে প্রান্ত। যেমন আমাদের পশ্চিমবঙ্গটা 3টে প্রান্তে ভাগ করা আছে, উত্তরবঙ্গ প্রান্ত, মধ্যবঙ্গ প্রান্ত, দক্ষিণবঙ্গ প্রান্ত। আমাদের এটা হচ্ছে দক্ষিণবঙ্গ প্রান্ত। আমাদের এটা হচ্ছে উত্তর পশ্চিম ভাগ। উত্তর পশ্চিম ভাগের মধ্যে এটা হচ্ছে আর্যনগর। এই নগরটার নাম হচ্ছে আর্যনগর। এখানে 7খানা নগর আছে। এই 7টা নগর নিয়ে উত্তর পশ্চিম ভাগ। আবার এরকম 4টে ভাগ আছে, উত্তর ভাগ, দক্ষিণ ভাগ, মধ্যভাগ এবং উত্তর পশ্চিম ভাগ। তার মধ্যে আমাদেরটা হচ্ছে উত্তর পশ্চিম ভাগ। এই 4টে ভাগ নিয়ে হচ্ছে হাওড়া মহানগর। তো এরকম হাওড়া মহানগর সহ কলকাতা মহানগর নিয়ে বেশ কিছু মহানগর বিভাগ নিয়ে হচ্ছে দক্ষিণবঙ্গ প্রান্ত। তো এইরকম প্রান্তের ওপরে হচ্ছে ক্ষেত্র। আমাদেরটা হচ্ছে পূর্ব ক্ষেত্র। গোটা ভারতবর্ষে এরকম 11টা ক্ষেত্র আছে, তারপরে অখিল ভারত, ঠিক আছে? তো এখানে বাঙালি কার্যকর্তা যদি বলেন, অখিল ভারত স্তরেই রয়েছেন, অখিল ভারত স্তরেই রয়েছেন। এবং বাঙালিদের
সঙ্গ কতটা ভালোবাসে এটা তো আমি প্রথমেই বলেছি। যে ডাক্তারজি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছিলেন যে দুটো মানুষের দ্বারা, একজন স্বামী বিবেকানন্দ আর একজন হচ্ছেন ঋষি অরবিন্দ। এবার দ্বিতীয় যিনি আমাদের সরসঙ্গ চালক ছিলেন পরম পূজনীয় শ্রী মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকার, যাকে শ্রী গুরুজি বলা হয়। তিনি স্বামী অখণ্ডানন্দের শিষ্য ছিলেন। স্বামী অখণ্ডানন্দ হচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য এবং স্বামী বিবেকানন্দের গুরু ভাই। তার কাছে সারগাছি আশ্রমে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। দীর্ঘ বছর গুরুর সান্নিধ্যে ছিলেন, গুরুর সেবা করেছেন, গুরুর কাছে দীক্ষা নিয়েছেন। তারপরে গুরু যখন স্বামী অখণ্ডানন্দ যখন দেহত্যাগ করেন, তখন তার দেহত্যাগের পর তারপরে তিনি নাগপুরে ফিরে গেছেন। তারপরে তিনি সরসঙ্গ চালকের দায়িত্ব নিয়েছেন। না, তার তো গুরুদেবও একজন বাঙালি, যিনি আমাদের গুরুজি ছিলেন। তো কাজে বাংলার সঙ্গে এত ভালো সম্পর্ক, খোদ ডাক্তারজি, গুরুজি এনারা পরিষ্কার বাংলা বলতে পারতেন। আমাদের মোহন ভাগবতজি সুন্দর বাংলা বলতে পারেন। যখন ঘরোয়া বৈঠকগুলো নেন তিনি তো বাংলাতেই কথা বলেন আমাদের সঙ্গে। যখন আরএসএস তৈরি হয়েছিল, যে দুটো মানুষকে দেখে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, দুর্গাপুজোর ক্ষেত্রে বলে রাখি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যত নিবাস আছে প্রত্যেকটা নিবাসে সরস্বতী পুজো হয় এবং সংঘের কার্যকর্তারা যারা যারা যেখানে যেখানে রয়েছেন তারা দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আমি নিজে চাকরি করার পাশাপাশি পৌরোহিত্য করি, আমি তো নিজে দুর্গাপুজো করি। এখানে আপনাদের বালি নিশ্চিন্দা গার্লস স্কুলের উল্টো দিকেই নিশ্চিন্দা তরুণ সংঘ ক্লাবের যে দুর্গাপুজোটি হয়, বড় দুর্গাপুজো, 2019 সাল থেকে গত বছর পর্যন্ত ওই পুজোটা আমি করেছি। তো কাজেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দুর্গাপুজো, কালী পুজো সব কিছুকেই মান্যতা দেয় এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বাঙালি জাতি কেন, ভারতবর্ষের প্রতিটা জাতিকেই ভালোবাসে, প্রত্যেকটা জাতিকে ভালোবাসে এবং বাংলার মনীষীরাও সংঘকে ভালোবেসেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু একবার ডাক্তারজির সঙ্গে দেখা করতে গেছিলেন 1940 সালে। সেই সময় ডাক্তারজি খুব অসুস্থ ছিল। তার মারা যাওয়ার ঠিক আগের দিন নেতাজি গেছিলেন, তিনি অসুস্থ ছিলেন, তিনি সাক্ষাৎ করতে পারেননি। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি নমস্কার জানিয়ে তিনি ফিরে গেছিলেন। তারপরে যিনি ডাক্তারজি পরলোক গমন করেন। তো কাজে সংঘের প্রতি যদি দেখা যায়, যদি কাছ থেকে সংঘকে দেখা যায়, সংঘকে প্রত্যেকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তার কারণ হচ্ছে এর মধ্যে নেগেটিভ কিছু নেই। শুধু দুর্গাপুজো কেন, দুর্গাপুজো, কালী পুজো, শিব পুজো, শীতলা পুজো, মনসা পুজো, সব পুজোতেই সংঘের স্বয়ংসেবকরা অংশগ্রহণ করেন, শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। এমনকি অনেকে অনেক পুজো কমিটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। হ্যাঁ, তো কাজেই সংঘ দুর্গাপুজো কালী পুজোর বিরোধী, এটা সম্পূর্ণ ভুল অপপ্রচার। এর মধ্যে কোনো বাস্তবতা নেই। কোথাও কোনো বিক্ষুব্ধ ঘটনা কেউ যদি ঘটিয়ে থাকে সেটা অন্যায়, সেটা অপরাধ, কিন্তু সংঘের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সংঘের কোনো কার্যকর্তা এই ধরনের কোনো কার্যক্রম করেন না, করার প্রশ্নই ওঠে না, কারণ এই ধরনের কোনো কুশিক্ষা সংঘ দেয় না। আমার এখানে প্রশ্ন, যে দুজন মানুষকে দেখে সংঘ অনুপ্রাণিত হয়েছে, তারা দুজনেই কালীর বড় উপাসক ছিলেন। আমরা জানি যে দক্ষিণেশ্বরে একটা ওই বলি কাটও রয়েছে, একটা সময় বলি হতো। রামকৃষ্ণদেব কোনোদিন বলির বিরোধিতা করেন না, করার প্রশ্নই ওঠে না, তার কারণ বলিদান স্বাস্থ্যসম্মত। আমি নিজে বলিদানের পক্ষে। আমার প্রশ্ন এই জায়গাতেই, আরএসএস কি এই ধরনের বলি বা এই বলি প্রথাকে সমর্থন জানায় না জানায় না? সংঘর কথা বলি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, প্রথমে আমি বলেছি ধর্ম আর উপাসনার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? সংঘের পরিষ্কার স্ট্যান্ড হচ্ছে আপনার যেটা উপাসনা পদ্ধতি আপনি সেটা শ্রদ্ধাপূর্বক পালন করবেন, তার সঙ্গে সংঘের কোনো সম্পর্ক নেই, সংঘ এ ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করে না। আচ্ছা, একজন স্বয়ংসেবক হিসেবে, একজন ভক্ত হিসেবে আমার একটা মতামত থাকতে পারে, কিন্তু সংঘের এ বিষয়ে কোনো মতামত নেই। আপনি যদি মনে করেন যে আপনি ঠাকুরকে নকুলদানা, বাতাসা, কদমা, বীরকুণ্ডি দিয়ে ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো করবেন, সেটাও করতে পারেন, সংঘের তাতে কোনো আপত্তি নেই। আপনি যদি মনে করেন পাঁঠা বলি দিয়ে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো বা মনসা পুজো করবেন, সেটাও আপনি করতে পারেন, সংঘের তাতে কোনো আপত্তি নেই। আমাদের এখানে কোনো সমর্থন বা কোনো রকম বিরোধিতা কোনোটাই নেই সংঘের পক্ষ থেকে। সংঘ একটা নির্মাণের সংগঠন। সংঘ নিজের থেকে তো কেউ সংঘ দুর্গাপুজো কালী পুজো করে না, সংঘের স্বয়ংসেবক যারা তারা করে।
এবার আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো দেখুন, ধর্মটা হচ্ছে মূলত ধর্মর যেটা মূল বিষয়। বলিদানের ক্ষেত্রে আমি পরিষ্কার বলছি, বলিদান হচ্ছে স্বাস্থ্যসম্মত, বলিদান করাটা কোনো ভুল নয়। শক্তি পুজোয় বলিদানটা স্বাস্থ্যসম্মত। আমার নিজের বাড়ির কালী পুজোয় বলিদান হয়, আগে বন্ধ হয়ে গেছিল, আমি উদ্যোগ নিয়ে চালু করিয়েছি। তার কারণ আমি মনে করি শক্তি পুজোয় বলিদান হওয়াটা আবশ্যিক। তার কারণ বলিদান ছাড়া শক্তি পুজো হলে সেটা অসিদ্ধ পুজো হয়। এবং আপনার যদি এবার মনে হয় যে না, পাঁঠা বলি দেবো না, পশু বলি দেবো না, সেক্ষেত্রে আপনি নিরামিষ বলি দিতে পারেন। চাল কুমড়ো বলি দিন, আখ বলি দিন, শশা বলি দিন, কলা বলি দিন, সুপারি বলি দিন, কোনো অসুবিধা নেই। চাল কুমড়ো বলি দিলে তো অসুবিধা কিছু নেই। তো কাজেই বলিদান মাস্ট। বলিদান না হলে শক্তি পুজোয় অঙ্গহানি হয়। যেমন দুর্গাপুজোর কথা যদি বলেন, দুর্গাপুজোকে কেন মহাপুজো বলা হয়? মহাপুজোর 4টে ক্রাইটেরিয়া আছে। একটা পুজোর মধ্যে যদি পূজা, মহাস্নান, বলিদান এবং যজ্ঞ, এই 4টি বিষয় থাকে, তবেই সেটাকে মহাপূজা বলা হয়। দুর্গাপূজায় এই 4টি বিষয় থাকে বলেই এটাকে মহাপূজা বলা হয়। এবার যদি কেউ মনে করে যে না, আমি বলিদান দেব না, তাহলে কি হবে? বলিদান না হলে পুজোটার অঙ্গহানি হবে। ওই জন্য বলিদান মাস। সেক্ষেত্রে আপনি যদি পশু বলি নাও দেন, মেষ বলি, মহিষ বলি বা ছাগ বলি যদি নাও দেন, আপনি সেক্ষেত্রে আপনি কোনো নিরামিষ বলি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সংঘের কথা যদি বলেন, সংঘের এ বিষয়ে কোনো বক্তব্য নেই। আপনি কিভাবে পূজা করবেন, উপাসনা করবেন, কিভাবে তার আরাধনা করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সেই বিষয়ে সংঘ কখনো ইন্টারফেয়ার করে না, কোনো মতামতও প্রকাশ করে না। আপনি ইচ্ছে হলে করবেন, না ইচ্ছে হলে করবেন না, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সংঘ আপনাকে করতে জোরও করবে না, সংঘ আপনাকে করতে বাধাও দেবে না। এ বিষয়ে সংঘের স্ট্যান্ড হচ্ছে একদম নিউট্রাল। ঠিক আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, তারপর উনি বারবার বলেছিলেন যে আমি সংঘের কাজেই হোক বা বিভিন্ন প্রচারে আমাকে নানা রাজ্য ঘুরতে হয়েছিল। সংঘের কি এরকম কোনো জায়গা রয়েছে যে একটা সময় পর সে যদি চায় আমি সারা দেশ ঘুরে বেড়াবো, এরকম ধর্ম প্রচারে হোক বা সংঘের বিভিন্ন কাজে, সেরকম কি আছে? সংঘের যারা কার্যকর্তা, প্রবাসী কার্যকর্তা বলা হয়, তাদেরকে কি করতে হয়? তার ক্ষেত্র অনুসারে তার যতটুকু দায়িত্ব আছে সেইখানে তাকে কি করতে হয়? প্রবাস করতে হয়। প্রবাস করা মানে কি? মানে ধরুন আমার পাড়ায় একটা শাখা চলছে, এই শাখায় আমি রোজ যাচ্ছি, কিন্তু লিলুয়াতেও একটা শাখা আছে। তো আমি কি করলাম? সপ্তাহে কোনো একটা দিন লিলুয়ার শাখাটাতে গেলাম, আবার আরেকটা দিন দেখা গেল নিশ্চিন্দায় একটা শাখা চলছে, সেখানে গেলাম, আর একটা দিন দেখা গেল আমি ওই চকপাড়ার দিকে কোনো একটা শাখা আছে, সেখানে গেলাম। তো এইটাকে বলে প্রবাস করা। এবার যারা প্রচারক আছেন, যিনি ধরুন মহানগর প্রচারক, তিনি তেমনি গোটা মহানগরে এরকম তিনি প্রবাস করেন। আচ্ছা। তো এটা এবার যিনি প্রান্ত প্রচারক, তার গোটা প্রান্তে যেখানে যেখানে আছে তিনি সেটা প্রবাস করেন। ক্ষেত্র যারা আছেন তাও তাই, অখিল ভারত স্তরে যারা দায়িত্বে আছেন তারা গোটা ভারত ঘুরে বেড়ান। সে মানে পরম পূজনীয় সরসংঘ চালকজি হোক বা সরসংঘ চালকজি হন বা সহ সরসংঘ চালক যারা রয়েছেন তারা হোক বা বিভিন্ন প্রমুখরা হোক, তারা সারা বছর গোটা ভারতবর্ষে প্রবাস করে বেড়ান। তো এই যে প্রবাস করা উদ্দেশ্যটা কি? প্রবাস করার উদ্দেশ্য হচ্ছে সংঘ কাজ ঠিক হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করা, তার পাশাপাশি সংঘের কাজকে আরো দৃঢ় করা এবং আরো প্রসারিত করা। গোটা সমাজে এখনো যেখানে যেখানে সংঘ পৌঁছয়নি সেটাকে আরো প্রসারিত করা। তো এই উদ্দেশ্যেই ভ্রমণ করা হয়, প্রবাস করা হয়। এটা মানে আমাদের কার্যপদ্ধতির মধ্যেই পড়ে, আর কিছু না। আচ্ছা, কিছুদিন আগে আমাদের রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপবাবু বিয়ে করেছেন। সভাপতি একটা নানা প্রশ্ন চারিদিক থেকে আসছে যে আরএসএস করলে বিয়ে করা যায় না, বা বিজেপি যারা আরএসএস থেকে এসেছেন তারা বিয়ে এই ধরনের করা যায় না, সেটা বিরোধী। এটা কি সত্যিই তাই? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা কার্যকর্তা, দু ধরনের কার্যকর্তা হয়। এক হচ্ছে গৃহী স্বয়ংসেবক কার্যকর্তা, আর এক হচ্ছে প্রচারক। তো যারা গৃহী স্বয়ংসেবক কার্যকর্তা তারা বিবাহ করবেন, সংসার করবেন, হ্যাঁ, তাদের কোনো রেস্ট্রিকশন নেই। আর খাদ্যের ব্যাপারেও বলে দিয়ে, সঙ্গে এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে সঙ্গ করতে গেলে নিরামিষ খেতে হবে, মাংস মাছ ডিম খাওয়া যাবে না, এরকম কোনো রেস্ট্রিকশন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে নেই। আপনার ইচ্ছে হলে আপনি নিরামিষ খাবেন, আপনার ইচ্ছে হলে আপনি আমিষ খাবেন, হ্যাঁ, কোনো এরকম কোনো রেস্ট্রিকশন নেই। খাওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গো হত্যা এবং গো মাংস ভক্ষণের চরমতম বিরোধী। আমরা স্বয়ংসেবকরাও বিরোধী, এবং গো হত্যা এবং গো মাংস ভক্ষণের বিরোধ আমাদের শাস্ত্রও করেছে। নারায়ণের প্রণাম মন্ত্রেও রয়েছে, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অর্থাৎ আমরা গরুকে এতটাই মর্যাদা দিই যে স্বয়ং ভগবান তিনি গো মাতাকে তিনি রক্ষা করেন এবং তার হিত সাধন করেন। আমাদের বাড়িতে যখন পুজো হয় সেই সময় দেখবেন পঞ্চগব্য শোধন করা হয়। পঞ্চগব্য কি? গরুর দুধ থেকে তৈরি ঘি, গরুর দুধ থেকে তৈরি দই এবং গোমূত্র এবং গোময় অর্থাৎ গোবর, এই পাঁচটি বৈদিক মন্ত্রের দ্বারা শোধন করে সেটিকে পুজোর ঘটে ছেটানো হয়, পুজোর বেদিতে ছোটানো হয়। এমনকি পুজোও শুধু নয়, আমাদের যে সমস্ত মাঙ্গলিক কাজগুলো আছে যেমন অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, গৃহপ্রবেশ, প্রত্যেকটি ক্ষেত্রে পঞ্চগব্য লাগে। তার মানে একটি প্রাণীকে কতটা মর্যাদা দেওয়া হয়, যার জন্য তার মলমূত্রকে পর্যন্ত আমাদের পূজার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়। তাই গরু হচ্ছে আমাদের কাছে গো মাতা, শ্রদ্ধেয় এবং ঈশ্বরের অঙ্গ। তার মধ্যে মনে করা হয় 33 কোটি দেবী দেবতার অবস্থান এবং তিনি আমাদের কাছে পরম পূজনীয়া। তো তাই গো হত্যা এবং গো মাংস ভক্ষণের আমরা বিরোধী। এছাড়া খাদ্য বিষয়ে যেটা আছে, আপনার যা খেতে ভালো লাগবে, আপনার যা শরীরে শ্যুট করবে, আপনি নিজের রুচি অনুযায়ী খাদ্য গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে সংঘের কোনো বিধিনিষেধ নেই। সংঘের প্রচারকরাও মাছ মাংস খেয়ে থাকেন, যারা বাঙালি প্রচারক সংঘের তারা মাছ মাংস সবই খান, কোনো রেস্ট্রিকশন নেই। খালি একটা বিষয়, সংঘের যখন বর্গ হয় সেই বর্গগুলোতে সম্পূর্ণ সাত্ত্বিক আহার হয়, সেখানে মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন কিছু থাকে না। তার একটা কারণ আছে, তার কারণ যে বর্গে সব রকম মানুষরা থাকে। সেখানে যেমন বাঙালিরা আছে, সেখানে মারোয়াড়িরাও আছে, গুজরাটিরাও আছে, এমনকি বাঙালিদের মধ্যেও যারা বৈষ্ণব তারা আমিষ খান না। তো সেখানে আমিষাশী আছে, নিরামিষাশী আছে। তাই সবাই যাতে খেতে পারে, কারুর যাতে খাদ্যে কোনো অসুবিধা না হয়, সেই জন্য সংঘের যখনই কোনো বর্গ হয়, কোনো কার্যক্রম হয়, সেখানে সম্পূর্ণ সাত্ত্বিক আহার হয়। সেখানে কোনো মাংস, মাছ, ডিম, এমনকি পেঁয়াজ, রসুন পর্যন্ত থাকে না। কিন্তু ব্যক্তি জীবনে আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার কথা হচ্ছে, সঙ্গ থেকে দায়িত্বমুক্ত হয়ে, যেমন দিলীপ বাবু, তাকে আমি শ্রদ্ধা করি, তিনি খুব ভালো মানুষ। তিনি একটা সময় সংঘের প্রচারক ছিলেন এবং খুব সততার সঙ্গে অত্যন্ত পরিশ্রম করে সংঘ কাজ করেছেন। তাকে আমি শ্রদ্ধা করি, আজও তাকে আমি শ্রদ্ধা করি। তিনি সংঘ কাজ থেকে দায়িত্বমুক্ত হয়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছেন। প্রথমে সাধারণ সম্পাদক ছিলেন, তারপরে রাজ্য সভাপতি ছিলেন এবং সংঘের নীতি আদর্শ মেনেই তিনি ভারতীয় জনতা পার্টিতে গিয়ে রাজনৈতিক ক্ষেত্রে গিয়েও তিনি কাজ করেছেন। এখন তিনি অনেকটাই দায়িত্বমুক্ত। আগে তিনি বিধায়কও থেকেছেন, সাংসদও থেকেছেন, এখন তিনি জনপ্রতিনিধিও নয়। এবার তার ব্যক্তিগত জীবনে তার মনে হয়েছে তিনি সংসার ধর্ম করবেন। সংসার ধর্ম করাটা তো কোনো অশাস্ত্রীয় নয়। আপনি প্রচারক থাকাকালীন আপনাকে অকৃতদার থাকতে হবে, কিন্তু আপনি যখন সেই জীবন থেকে বেরিয়ে এসছেন, তারপরে আপনি মনে করেছেন আপনি বিবাহ করেছেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত পরিসর। এখন তো আপনি সংঘের পরিসরে নেই, আপনি ব্যক্তি পরিসরে রয়েছেন। মানে প্রচারক থাকাকালীন বিয়ে? না, প্রচারক যখন আপনি থাকবেন তখন আপনাকে অকৃতদার থাকতে হবে, আপনাকে অবিবাহিত থাকতে হবে। এবার আপনি প্রচারক জীবন ছেড়ে আপনি বাড়িতে চলে এলেন, তারপর আপনি যদি মনে করেন যে বিয়ে করবেন, সংসার করবেন, করতেই পারেন, সেখানে কোনো বিধি নিষেধ নেই। তো তিনি এখন তো প্রচারক নন, তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি মনে করেছেন বিবাহ করবেন, সংসার করবেন, তার মনে হয়েছে তিনি করেছেন, তার ব্যক্তি জীবন। তাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, সেটা তার সম্পূর্ণ ব্যক্তি মতামত। এর সঙ্গে সংঘের কোনো সম্পর্ক নেই। এতে সংঘ উৎসাহিতও করে না, সংঘ বাধাও দেয় না। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তি পরিসর। আপনি বিবাহ করেছেন, তার জন্য আপনাকে অভিনন্দন, এর বেশি আর কিছু নয়। দেখতে দেখতে অনেকটা সময় কেটে এলো, আমরা এবার শেষ করব। শেষ করার আগে যে প্রশ্নটা দিয়ে শেষ করব, আগামী 5 বছরে সংঘের এজেন্ডা কি? সংঘের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সংঘের যে সংগঠন, এই সংগঠনটাকে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী করা। সর্বব্যাপী মানে কি? মানে সর্বত্র ব্যক্ত করে দেওয়া। গোটা ভারতবর্ষে আনাচে কানাচে সংঘকে এমন ব্যক্ত করে দেওয়া যেন হিন্দুস্তান আর সংঘস্থান যেন এক হয়ে যায়। এবং সর্বস্পর্শী মানে প্রত্যেকটা ক্ষেত্রে সংঘের কাজকে নিয়ে যাওয়া। অলরেডি দেখুন, সংঘের যে আদর্শ, সেই আদর্শকে নিয়ে বিভিন্ন বিচার পরিবার কাজ করছে। যেমন
বিদ্যার্থীদের ক্ষেত্রে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাজ করছে, যেটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় বিদ্যার্থীদের সংগঠন। শ্রমিকদের মধ্যে ভারতীয় মজদুর সংঘ কাজ করছে, যেটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক সংগঠন। এইরকম বনবাসীদের মধ্যে গিয়ে, বনবাসী যারা শিডিউল ট্রাইবার্স, যারা মূল নিবাসী, তাদের মধ্যে গিয়ে বনবাসী কল্যাণ আশ্রম আছে, তারা কাজ করছেন। তো এরকম সর্বক্ষেত্রে সঙ্ঘের বিচারধারা, সঙ্ঘের সংস্কৃতি নিয়ে, সঙ্ঘের আদর্শকে নিয়ে সঙ্ঘের স্বয়ংসেবকরা তারা সেই ক্ষেত্র গিয়ে কাজ করছে। এক্ষেত্রে বলে রাখি, সঙ্ঘের কিন্তু কোনো উইং নেই, এগুলো কিন্তু কোনোটা সঙ্ঘের শাখা সংগঠন নয়, সঙ্ঘের কোনো শাখা সংগঠন নেই, এগুলো সব হচ্ছে এক একটা অটোনমাস বডি। এরা কি? এরা হচ্ছে বিচার পরিবার। বিচার পরিবার মানে কি? মানে হচ্ছে সঙ্ঘের যে বিচারধারা, সঙ্ঘের যে নীতি আদর্শ, সেই আদর্শকে সম্বল করে, পাথেয় করে, সেই বিচারধারা, সেই আদর্শের ওপর ভিত্তি করে তারা বিভিন্ন ক্ষেত্রে গিয়ে কাজ করছেন। বিদ্যার্থী ক্ষেত্রেই হোক, শ্রমিকদের ক্ষেত্রেই হোক, বনবাসীদের ক্ষেত্রেই হোক, বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করছে, বিভিন্ন আয়ামে গিয়ে তারা কাজ করছেন। এইভাবে সর্বব্যাপী, সর্বস্পর্শী করে তোলা, যেখানে যেখানে এখনো সঙ্ঘের সংগঠন পৌঁছয় নেই, প্রত্যেকটা মানে জেলায়, নগরে, মানে প্রত্যেকটা কি বলবো, বসতিতে বসতিতে সঙ্ঘের সংগঠনকে পৌঁছে দেওয়াটাই হচ্ছে এখন সঙ্ঘের লক্ষ্য। সকল গোটা সমাজকে সংঘমুখী করা, গোটা সমাজকে সংগঠিত করা, সংস্কারিত করা। এবং আমাদের যেটা সবথেকে বড় লক্ষ্য, যেটা আমাদের ধ্যেয়, সেটা কি? অনেকে বলেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লক্ষ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা কিন্তু ভুল। আমরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই না, তার কারণ হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বলেই মনে করি। এটা নতুন করে প্রতিষ্ঠা করার কিছু নেই। ডক্টর হেডগেওয়ার, যিনি আমাদের আদ্য সরসংঘ চালক, পরম পূজনীয় ডাক্তারজি, তিনি বলেই গেছেন যে ভারতবর্ষ হচ্ছে হিন্দু রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্রই, এটা নতুন করে প্রতিষ্ঠা করার কিছু নেই। রাষ্ট্র মানে শুধু একটা ভূখণ্ড নয়, একটা জায়গার মানুষের ইতিহাস, দর্শন, সেখানকার মানুষের যে জীবনচরিত, হ্যাঁ, তার মনোভাব, সেখানকার সংস্কৃতি, সমস্তটা নিয়েই হচ্ছে রাষ্ট্র। তো আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্রটা হচ্ছে হিন্দু রাষ্ট্র, নতুন করে এটা প্রতিষ্ঠা করার কিছু নেই। আমাদের যেটা ধ্যেয়, যেটা লক্ষ্য, সেটা হলো পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণ। আমাদের সঙ্ঘের যেটা প্রার্থনা, নমস্তে সদা বৎসলে মাতৃভূমে ত্বয়া হিন্দু ভূমে সুখং বর্ধিতোহম মহামঙ্গলে, এই যে প্রার্থনাটি রয়েছে, সেখানে লাস্টের আগের লাইনে রয়েছে যে পরম বৈভবন্যে তুমে তৎস্বরাষ্ট্রম, অর্থাৎ পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণই হচ্ছে আমাদের লক্ষ্য। তো এই লক্ষ্যকে সামনে রেখেই সংঘ কাজ করে চলেছে। এবং আমাদের শাখা হচ্ছে আমাদের তন্ত্র, এবং এই নমস্তে সদা বৎসলে মাতৃভূমে, এই যে প্রার্থনা, এটা হচ্ছে আমাদের সংঘের মন্ত্র। এই মন্ত্রের মধ্যেই আমাদের সব কিছু বলা রয়েছে, আমাদের লক্ষ্যটা কি সেটাও বলা হয়েছে। গল্প করতে করতে আমাদের অনেকটা সময় কেটে গেল। আশা করছি এই আরএসএস, এই শব্দটা আমরা একটা আক্ষরিক ব্যবহার বা তার কার্যক্রম আমরা তুলে ধরতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, আমরা চেষ্টা করব তার সঠিক উত্তর দেওয়ার আরেকটি নতুন এপিসোডে। আজকের জন্য এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।